আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলাসের ইন্টিগ্রেশন পার্টে তোমাদের স্বাগতম। ইন্টিগ্রেশনের একদম বেসিক লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন সলভ সহ সম্পূর্ণ প্লেলিস্ট আকারে ভিডিও প্রকাশ করা হবে। তো সেই ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টার 10A তে স্বাগতম। 10 এর জন্য আমার বেসিক যে সূত্রগুলো লাগবে, আসলে ক্যালকুলাস কিছুই না, ক্যালকুলাস ত্রিকোণমিতির খেলা বলা চলে। কারণ যে ত্রিকোণমিতিতে ভালো, ত্রিকোণমিতিতে প্রো, সে কিন্তু ক্যালকুলাসে একদম দাপিয়ে বেড়াতে পারে। ক্যালকুলাসের কিছু সূত্র মুখস্থ রাখলে ত্রিকোণমিতির বাকি সূত্রগুলো দিয়ে বা ত্রিকোণমিতিক যে পরিবর্তন তার সাহায্যে আমরা অনায়াসে ম্যাথগুলো সলভ করতে পারি। তো চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। অনেকে আছে টিউশন ফি দিয়ে এই বা প্রাইভেট পড়তে পারে না, আমার ভিডিও তৈরি করা সেই সকল স্টুডেন্টদের জন্য। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা জানি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা, যোগজীকরণ অন্তরীকরণের উল্টা। প্রথমে আমরা একটু ধারণা নিই, যোগজীকরণ কি? যোগজীকরণ তার মানে যোগ করা, বা আমি বলতে পারি ক্ষেত্রফল নির্ণয় করা। যোগজীকরণ দুই প্রকার হইতে পারে, এক হচ্ছে নির্দিষ্ট যোগজ আর একটা অনির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ কাকে বলবো? যখনই আমার আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া থাকবে সেটাকে নির্দিষ্ট যোগজ বলে, আর আপার লিমিট লোয়ার লিমিট না দেওয়া থাকলে সেটা অনির্দিষ্ট যোগজ। আর অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে আমরা একটা ধ্রুবক সবসময় সি ধরে থাকি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন এই চ্যাপ্টারে 10A চ্যাপ্টারে আমার যে প্রথম যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। আমরা জানি আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এনকে যদি অন্তরীকরণ করি কি হয় রেজাল্ট? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু যোগজীকরণের বেলায় সেটা হয়ে যায় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড এন প্লাস ওয়ান। আর একটা জিনিস সেটা হচ্ছে অন্তরীকরণের বেলায় আমরা যে ভেজাল জিনিসটুকু থাকে, মনে করো সাইন এক্স থাকার কথা ছিল কিন্তু আছে সাইন 5x, তাহলে 5xটা কি ভেজাল? ভেজাল পার্টকে আমরা কি করি? ভেজাল পার্টকে কিন্তু অন্তরীকরণ করি, সেটা হোক অন্তরীকরণের ভিতরে হোক যোগজীকরণের ভিতরে। ধরা জিনিসকে আমরা অন্তরীকরণ করি, সেটা হোক অন্তরীকরণের ভিতরে হোক যোগজীকরণের ভিতরে। এখন এই ভেজাল জিনিসকে আমরা যখন যোগজীকরণের ক্ষেত্রে অন্তরীকরণ করি, যোগজীকরণের ভিতরে ভেজাল থাকলে অন্তরীকরণ করা লাগবে, অন্তরীকরণের ভিতরে ভেজাল থাকলে অন্তরীকরণ করা লাগবে। আর অন্তরীকরণের ভিতরে ভেজাল থাকলে তাকে অন্তরীকরণ করে যে রেজাল্টটা আসে সেইটুকু গুণ আকারে বসে মেইন রেজাল্টের সাথে। কিন্তু যোগজীকরণের ক্ষেত্রে ভেজালকে অন্তরীকরণ করে যে রেজাল্ট পাওয়া যায় সেটা কিন্তু ভাগ আকারে বসে। কথাটা কি ক্লিয়ার? তার মানে মনে করো সাইন 5x আছে, 5xটা কি ভেজাল, তাহলে 5xকে ভেজালকে অলওয়েজ অন্তরীকরণ করতে হবে। এখন টোটাল ম্যাথটা যদি আমার যোগজীকরণে থাকে তাহলে 5xকে অন্তরীকরণ করলে কত হয়? 5। সেই 5টা কি অন্তরীকরণের বেলায় গুণ আকারে বসবে আর যোগজীকরণের বেলায় ভাগ আকারে বসবে। ক্লিয়ার? এখন আমার ত্রিকোণমিতিক এই দুইটা সূত্র খুবই ফেমাস সূত্র, এই দুইটা সূত্র প্রচুর লাগবে ম্যাথের ভিতরে। 1 প্লাস কস 2 থিটা ইকুয়াল 2 কস স্কোয়ার থিটা, এইগুলো চোখের সামনে আসলে ভাসবে। 1 মাইনাস কস 2 থিটা ইকুয়াল 2 সাইন স্কোয়ার থিটা, মানে এইগুলা অঙ্কের ভিতরে এরকম ফিগার 2 হয়তো দেওয়া থাকবে না, এই ফিগার দেখার সাথেই তোমরা বুঝে ফেলতে হবে, এই ফিগার দেখার সাথেই তোমাকে বুঝে ফেলতে হবে যে এ আসলে কোন জায়গা থেকে তৈরি হয়েছে। এবার আমরা আসলে কিছু জিনিস দেখি যে ডিরেক্ট ইন্টিগ্রেশন করা যায় না, অন্যভাবে করা যায়, ডিরেক্টলি করা যায় না। যেমন আছে লন এক্স এবং বিপরীত ত্রিকোণমিতিক যে 6টা ফাংশন আছে সেই 6টা। এরপরে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের উপরে সামথিং পাওয়ার আছে। যেমন এই যে সাইন থিটা টু দি পাওয়ার কিউব, সাইন স্কোয়ার থিটা, কস থিটা টু দি পাওয়ার 5, এইগুলা। কিন্তু এইখানে আবার যদি ট্যান স্কোয়ার থিটা বা কট স্কোয়ার থিটা থাকে, এদেরও কিন্তু ডিরেক্টলি ইন্টিগ্রেশন করা যায় না। তখন আমরা এই ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটাকে ঘুরায় অন্য কিছুতে যাই। ঘুরায় অন্য কিসে যাই? আমরা জানি অন্তরীকরণ ও যোগজীকরণ কি উল্টা। আমরা জানি যে
ট্যান থেটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কত পাই, সেক স্কোয়ার থেটা। এখন যদি যোগজীকরণের ভিতরে কোথাও আমি সেক স্কোয়ার থেটা দেখি, তখন আমি কি করব, তার পরিবর্তে কিন্তু ট্যান থেটা বসাবো। কেন? কারণ ওই দুইটা কি পরস্পর উল্টা। এখন কোনো অঙ্কের ভিতরে যোগজীকরণের ভিতরে এবার আছে ট্যান স্কোয়ার থেটা, তাহলে সেই ট্যান স্কোয়ার থেটাকে ঘুরে আমি কি বানাই নেব, সেক স্কোয়ার থেটা। আমি কি পারি সেটা? অবশ্যই পারি। কিভাবে পারি? আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল সেক স্কোয়ার থেটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে দাঁড়াচ্ছে কত, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তার মানে আমি সেক স্কোয়ার থিটায় কনভার্ট করতে পারছি। এখন কিন্তু আমি অনায়াসে এটার সলভ করতে পারছি। একইভাবে কট স্কোয়ার থেটা থাকলে আমরা সেটাকে কোসেক স্কোয়ার থেটায় কনভার্ট করব। কোসেক স্কোয়ার থেটায় কনভার্ট করলে আমার লাভটা কি হবে? আমরা জানি যে কোসেক থেটাকে অন্তরীকরণ করলে মাইনাস কোসেক স্কোয়ার থেটা। এইখানে আসলে প্লাস মাইনাস বা ধ্রুবক যে জিনিস থাকে সেটা কিন্তু আমি আমার ইচ্ছে মতো আমি ব্যালেন্স করে নিতে পারি, সেই ক্ষেত্রে আমার সমস্যা নেই। আর এই ক্ষেত্রে এন এর মান অবশ্যই 1 এর থেকে বড় হইতে হবে। এন এর মান বড় না হলে কি হবে, সাইন থিটা কস থিটা আমরা জানি একে অন্তরীকরণ যোগজীকরণ করা যায়, ট্যান থিটা কট থিটা, সেক থিটা কোসেক থিটা এগুলোকেও করা যায়। উপরের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা সেগুলো দেখব। এখন আমরা 10 এর এক নাম্বার কোশ্চেন যদি দেখি, যে ইন্টিগ্রেশন 2x প্লাস 5x টু দি পাওয়ার 4, আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। একটা হচ্ছে আমাদের মনে আছে আমরা যখন লিমিট করি, লিমিটের ক্ষেত্রে কিন্তু কি হয়, লিমিট কিন্তু গুণ ভাগ আকারে ছাড়া দেওয়া যায় না। আর এই ইন্টিগ্রেশন কিন্তু উল্টা, ইন্টিগ্রেশন তুমি পার্ট পার্ট করতে গেলে যোগ বিয়োগ আকারে বানাইতে হবে। তার মানে যোগ বিয়োগ আকারে থাকলে তুমি ইন্টিগ্রেশন চিহ্ন সবাইকে দিতে পারো, কিন্তু গুণ ভাগ আকারে থাকলে দিতে পারবে না। আবার ওইদিকে লিমিটের বেলায় ছিল গুণ ভাগ আকারে থাকলে লিমিট দেওয়া যাবে, কিন্তু যোগ বিয়োগ আকারে থাকলে দেওয়া যাবে না। এখন আমি এই যে এখানে দুইটা পদ আছে যোগ আকারে, এই জন্য দুইটাকে আমি ইন্টিগ্রেশন দিয়ে দিছি। এবার আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m dx মানে কত, x টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড m প্লাস 1। তাহলে এখানে কত আছে, 2 তো সহগ, 2 সামনে চলে গেছে। এখন x এর পাওয়ার কত আছে 1, তাহলে এইখানে m মানে কত 1 আর এই 1, তার মানে কত 2, এই যে x স্কয়ার, আর নিচে কত হবে m প্লাস 1ই হবে, তার মানে নিচে 2 কাটা গেল। একইভাবে এইখানে x টু দি পাওয়ার, তাহলে এইখানে কত, অর্থাৎ এইখানে যা থাকে তার থেকে এক বেশি হয়। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4, তার মানে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড 5, কারণ এর পাওয়ার যা হয় নিচে তাই হয়। প্লাস সি হওয়ার কারণ এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট যোগজে অবশ্যই সি হবে। দেন 1 নম্বরের রেজাল্ট হচ্ছে এটা। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু, কারণ অনেকেই আছে টিউশনি বা প্রাইভেট পড়তে পারে না টাকার অভাবে। আমার সেই সকল স্টুডেন্টদের সাহায্য করাই মূল উদ্দেশ্য। 2 নম্বর কোশ্চেনে আমরা দেখি ইন্টিগ্রেশন dx ডিভাইডেড 3 রুট ওভার এক্স স্কোয়ার। এই রুটের পেটের ভিতরে যদি 3 থাকে তার মানে কি 1/3, আর এখানে কত আছে এক্স স্কোয়ার, তার মানে দুইটাই কি আসলে পাওয়ার, এই যে এক্স স্কোয়ার তার পাওয়ার 1/3, আমরা জানি পাওয়ারে গুণ হয়, তার মানে dx ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 2/3, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। এখন এরে কিন্তু আমি চাইলে উপরে উঠাতে পারি, উপরে উঠে 1/x মানে কত, এক্স টু দি পাওয়ার -1, সেই নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশন একে আমি যদি উপরে উঠাই তাহলে এক্স টু দি পাওয়ার, এর যে পাওয়ার ছিল তার আগে মাইনাস চলে আসে, এই যে মাইনাস চলে আসে dx। একইভাবে এর এখন আমি এক্স টু দি পাওয়ার m প্লাস 1 এর এক্স টু দি পাওয়ার m যে সূত্র আছে ইন্টিগ্রেশন করা, সেই সূত্র দিয়ে করছি, এই যে m প্লাস 1 ডিভাইডেড m প্লাস 1। এখন এইখান থেকে আসলে লসাগু করলে -1/3 বের হয়, এই যে মাইনাস চলে আসে সামনে 1/3, যেহেতু হরের পার্টে আছে, যে হরের পার্টে, এটা হরের পার্টে থাকলে কি উল্টে যাবে, এই জন্য উপরে উঠে গেছে, হয়ে গেছে 3, 1/3 কনভার্ট হয়ে 3 হয়ে গেছে, আর এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস সি, কারণ অনির্দিষ্ট যোগজ। 3 নম্বর খুবই সোজা। আর এইখানে আরেকটা জিনিস বলা হয়নি, যদি 1/x থাকে dx করতে বলে ইন্টিগ্রেশন, দেন আমরা এখন কি করব, তখনই কিন্তু আমরা একটা সূত্র জানি যে যদি নিচের পার্ট অন্তরীকরণ করলে উপরের পার্ট পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে লন অফ নিচেরটা। নিচের পার্ট কি আছে এক্স কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, উপরে কি 1 আছে, তার মানে এর অ্যান্সার কত লন অফ এক্স, লন অফ নিচেরটা। সূত্রটা কি, যদি নিচের ফাংশন বা নিচের পার্টকে অন্তরীকরণ করলে উপরের পার্ট পাওয়া যায়, তাহলে তার রেজাল্ট হবে লন অফ নিচেরটুকু। শেষ, পর লাস্টে আবার বলবো এই বিষয়ে।
3 নম্বরে ইন্টিগ্রেশন 11x⁵ dx। 11 কি ধ্রুবক, সামনে চলে যাবে। এখন এই যে x⁵ এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, 1 বেড়ে যাবে, তার মানে x⁶ / 6 + c শেষ। 4 নাম্বার ইন্টিগ্রেশন 6/x³ dx। এটাই 6 কি ধ্রুবক, সামনে চলে গেছে। এখন 1/x³ সেটা আমরা কি লিখতে পারি, x⁻³ একইভাবে ইন্টিগ্রেশন x⁻m dx এর সূত্র অনুযায়ী এই যে x⁻³ + 1 / -3 + 1 এখান থেকে কত হচ্ছে -2, সে -2 এই 6 এর তলে এসে -3 হয়ে গেছে কাটাকাটি হয়ে, আর x⁻³ - 3 + 1 তার মানে x⁻² + c। অ্যান্সারে কিন্তু এরকম না থেকে থাকতে পারে -3/x², সেটা আর এটা কিন্তু একই। এই যে আরেকটা মজার কোশ্চেন, ইন্টিগ্রেশন dz। এখানে কিন্তু কিছু দেওয়া নেই, কিছু দেওয়া থাকতেও পারে নাও পারে, আবার আমি ধরে নিচ্ছি এখানে আসলে কি আছে, 1 আছে, 1ও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমার করণীয় কি, সেক্ষেত্রে করণীয় এই যে ডি এর পরে কি আছে, জেড। ডি এর পরে যে জিনিসটা থাকবে আমরা আসলে তার সাপেক্ষে যোগজীকরণ করতেছি, বা ওই চলকের সাপেক্ষে। জেড আছে, তার মানে এখন আমি এইখানে কি নেব, z⁴ নেব। এখানে যদি dx থাকতো x⁴ নিতাম, এখানে যদি dθ থাকতো θ⁴ নিতাম। এই যে dz আছে, এই জন্য z⁴। এবার আবার x⁻m এর সূত্র অনুযায়ী যদি আমি করি, তাহলে z⁴ + 1 / 0 + 1 + c, দেন এখান থেকে ক্যালকুলেশন করলে z + c আসে। না বুঝলে বা কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু। 2 নম্বর কোশ্চেনে ইন্টিগ্রেশন sin 5x dx। তাহলে sin x কে অন্তরীকরণ করলে আমরা জানি cos x হয়, কিন্তু sin x কে যখন আমরা যোগজীকরণ করি তখন কিন্তু উল্টে যায়, তার মানে এখন হচ্ছে -cos x হবে। একইভাবে যখন আমরা cos x কে অন্তরীকরণ করি তখন কিন্তু -sin x হয়, কিন্তু সেটা যোগজীকরণে এসে +sin x হবে। ব্যাপারটা কিন্তু উল্টা এবং মাথায় রাখতে হবে। তাহলে sin 5x হয়ে গেছে কি -cos 5x। এখন এই জিনিসটুকু কি ভেজাল জিনিসকে কি করতে হয়, ভেজাল জিনিস যেইখানেই থাকুক, অন্তরীকরণের ভিতরে থাকুক, যোগজীকরণের ভিতরে থাকুক, ভেজাল জিনিস মানেই অন্তরীকরণ, মনে থাকবে, ভেজাল জিনিস মানেই অন্তরীকরণ। তাহলে ভেজাল জিনিসকে অন্তরীকরণ এর কার সাপেক্ষে, x এর সাপেক্ষে করলে কত হয়, 5 হয়। সেই 5 কিন্তু যোগজীকরণের বেলায় ভাগ আকারে বসবে, আর অন্তরীকরণ যদি করতাম তাহলে এই যে ঠিক এইখানে বসতো, কিন্তু যেহেতু যোগজীকরণ করছি এই জন্য ভাগ আকারে বসছে। 3 নম্বরে দেখো এইখানে কি দুইটা পার্ট আছে, এই একটা আর এই একটা, দুইটা পার্ট কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে কি আমি যোগজীকরণ দিতে পারবো না, তার মানে এটাকে আমার সরল করে নিতে হবে। তার মানে আমি গুণ করে দিলাম, এই যে এটা দ্বারা দুইজনে গুণ করে দিলে এই পার্ট আসে, দেন পরের পার্ট সোজা। এই যে এখন যোগ আকারে চলে আসছে, এখন আমি ইন্টিগ্রেশন উভয় পদকে দিতে পারি, উভয় পদকে দিয়ে দিছি। একইভাবে x⁻m এর সূত্র অনুযায়ী, এই যে এখানে x আছে, তার মানে x² / 2 x⁻m এর সূত্র অনুযায়ী, কিন্তু এখনো পর্যন্ত x⁻m এর সূত্রের পরেই আছে। সুন্দর করে নিজে নিজে করতে হবে ইন্টিগ্রেশন। ক্যালকুলাস কিন্তু মানে কি বলবো, অ্যাডমিশন বা একাডেমিক লেভেল, মানে ক্যালকুলাস ভালো পারলে বা ক্যালকুলাস ভালো না জানলে আসলে তুমি উপরের ক্লাসে খুবই সমস্যায় পড়বা, এবং ক্যালকুলাস খুবই মজার জিনিস। 2 নম্বর কোশ্চেন একই জিনিস, একটা পার্ট আছে একটা পার্ট আছে, তার মানে আমি কি করব, দুইটারে গুণ দিয়ে দিছি, গুণ দিয়ে দিলে দুইটা পদ সৃষ্টি হয়েছে, দুইটা পদরে আবার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দিছি। আশা করতেছি এই জিনিস আর বলা লাগবে না, এই যে এর আগেও এর কাহিনী বলে আসছি। এখনও কিন্তু আমরা x⁻m এর সূত্রে রয়েছি, x⁻m + 1 দিয়ে করলে লাস্টে আমার রেজাল্ট এইটা আসে। 3 নম্বরে এই যে এইটা রয়েছে, 3 নম্বরে তো আমার কোনো ঝামেলা নেই, কারণ এখানে তো দুইটা পদই রয়েছে, দুইটা পদকে ইন্টিগ্রেট করে দাও। এই যে পেটের ভিতরে 3 আছে, তার মানে x⁻1/3 dx, আর এইটারে সলিউশন করলে x⁻−12 dx। এই ম্যাথটাকে, এই পার্টটুকু, এই যে এই পার্টটুকুকে কিন্তু আরেকটা ভাবে সলিউশন করা যায়, সেটা পরবর্তী কোনো চ্যাপ্টারের সামনে বাদলে অবশ্যই বলবো। আপাতত x⁻m এর সূত্রের উপরে আসি, x⁻m এর সূত্রের উপরেই থাকলাম। দেন এটা আসলে ইজি ক্যালকুলেশন, এখন আর কোনো ঝামেলা নেই, ক্যালকুলেশন করলে আমার রেজাল্ট আসতেছে, এটা আশা করতেছি আপনারা সবাই ক্যালকুলেশনটা অনায়াসে পারবেন। 4 নম্বরে কি আবার কিন্তু দুইটা উৎপাদক গুণ আকার আছে, তার মানে চোখ বুঝে একে আসলে গুণ করে আমার যোগ বিয়োগ আকারে বানিয়ে নিতে হবে। আমি জানতেছি যে গুণ করলে যে 4টা পদ হয়ে গেছে, কিন্তু এবার প্রত্যেক পদকে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিই, দেন এখন কিন্তু ইন্টিগ্রেশন একদম সোজা, কারণ এরকমটা এর আগে অনেকগুলা দেখাইছি। এখন আমরা
4 নম্বর কোশ্চেনে যাব। 4 নম্বর কোশ্চেনে আছে এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 কে ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর সাপেক্ষে। এখন দেখো আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনের ভিতরে এখানে কি ভাগ আকারে আছে না, তার মানে ভাগ আকারে থাকলে কিন্তু আমার ইন্টিগ্রেশন দেওয়া যাবে না, তার মানে যোগ বিয়োগ আকারে বানাইতে হবে। কি কাজ করা যায় এ দেখলেই বা একটু বেশি প্র্যাকটিস করলেই তোমার সামনে একদম অহরহ ভাসবে। এক্স কিউব প্লাস 1 কিউব ছিল কিন্তু, তার মানে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব রে কোন সূত্রে ফেলবো, আমি কিন্তু উৎপাদকের সূত্রে ফেলবো। উৎপাদকের সূত্রে ফেললে কি হবে, আমার কিন্তু নিচের পার্টটা কাটা যাবে, তার মানে এক্স প্লাস 1 কাটা যাবে। তাহলে উপরে এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1, তার মানে এই যে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে এখন এই পার্ট আর এই পার্ট ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেলে এই যে এই পার্ট থাকলো। এখন এই পার্টকে কিন্তু ইন্টিগ্রেশন করা খুবই সোজা। এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম, 3টা পদ আছে, 3বার ইন্টিগ্রেশন দিয়ে দিলাম। এখন ইন্টিগ্রেশন করা কিন্তু এক্স টু দি পাওয়ার এম এর সূত্র অনুযায়ী করে দিলাম। এই যে এই রেজাল্ট আসে, এখনও কিন্তু আমরা এক্স টু দি পাওয়ার এম এর সূত্রে রয়েছি। 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আমার লবে কয়টা জিনিস আছে, লবে আছে 3টা পদ, হরে আছে 1টা পদ। তাহলে এখন কি আমি ইন্টিগ্রেট করতে পারবো, পারবো না। আমার কি করতে হবে, সরলীকরণ করতে হবে। সরলীকরণ করতে গেলে কি করতে হবে, নিচে যেহেতু 1টা পদ আছে, এখন কিন্তু আমি চাইলেই উপরে 3টা পদকে এই নিচের 1টা পদ দ্বারা ভাগ দিতে পারি। আমি কিন্তু সেই কাজই করছি, উপরের পদকে নিচের পদ দ্বারা ভাগ দিয়ে দিছি। ভাগ দিয়ে আমি সুন্দর করে এই যে আলাদা আলাদা পৃথক পৃথক পদ পেয়ে গেছি। এখন আমি কি কাজ করতেছি, এক্স টু দি পাওয়ার এম এর সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করলে এই যে এগুলো আমি আর বলতেছি না, ভিডিও এমনি অলরেডি বড় হয়ে গেছে, আরও অনেক বড় হয়ে যাবে। এইগুলো আসলে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। না বুঝলে বা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু। 6 নম্বরে কি এই যে চলে আসছে সাইন স্কোয়ার থিটা বাই 2। বলছিলাম না এখানে কি থাকার কথা ছিল, এখানে কিন্তু একটা 2 থাকার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু নাই। এই যে পরবর্তীতে আমি হাফ আনছি এবং এখানে 2 দিয়ে দিছি, তাহলে কি জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। এখন এখানে কত চলে আসছে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এর সূত্র কি 1 মাইনাস কস থিটা। তার মানে এইখানে যদি থিটা থাকতো, এইখানে এই যে এই অ্যাঙ্গেল যা হবে এইখানে তার দ্বিগুণ হয়ে যাবে। থিটা বাই 2 এর সাথে দ্বিগুণ দিলে থিটা হয়। এখন কিন্তু 2টা পদকে আমি যদি ইন্টিগ্রেশন করে দিই, এই যে ইন্টিগ্রেশন অন ডি থিটা মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। কস থিটা করলে কি মাইনাস সাইন, আচ্ছা কস থিটাকে করলে মাইনাস সাইন কেন, কস থিটাকে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন আর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন, গোলাই যায় কিন্তু। আর এখানে 1কে করলে কি থিটা হবে, এই যে এখানে যে চলক থাকবে সেটা হবে। আর 1/2 আছে, তার মানে থিটা বাই 2 ক্যালকুলেশন করলে এই যে ইজি ক্যালকুলেশন, এগুলো আর বললাম না, স্কিপ করে গেলাম। পরবর্তী 7 নম্বরে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। 2টা পদ আছে, তাহলে 2বার ইন্টিগ্রেশন দিয়ে দাও। এই যে আমরা জানি ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড লন এ প্লাস সি। আর এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হতো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। পার্থক্য এই জায়গায়, অন্তরীকরণ করলে এই যে এই লন এ পার্টটা এ টু দি পাওয়ার এক্সের সাথে গুণাকার থাকতো, আর যোগজীকরণ করলে সেটা ভাগ আকারে চলে আসে। আর ই টু দি পাওয়ার এক্স এমন একটা ফাংশন, এটা কোশ্চেনে আসে যে কোন ফাংশনকে অন্তরীকরণ এবং যোগজীকরণ করলে সেম রেজাল্ট পাওয়া যায়। এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্স, যোগজীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্স। এই যে এখন আমরা এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, এই যে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড লন এ, এ মানে 3, ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই থাকে, এখানে কোনো ভেজাল নেই, প্লাস সি। যদি ভেজাল থাকলো তাহলে আমরা অন্তরীকরণ করতাম, সেটা হোক যোগজীকরণের ভিতরে হোক অন্তরীকরণের ভিতরে। তারপরে কি করতাম, যোগজীকরণ যদি টোটাল অঙ্কটা যোগজীকরণ হইতো তাহলে আমরা ভাগ আকারে বসাইতাম, আর টোটাল অঙ্কটা যদি অন্তরীকরণ হইতো তাহলে আমরা তার সামনে গুণ আকারে বসাইতাম। আমরা আর একটু ফাস্ট যাব। 8 নম্বরে ইন্টিগ্রেশন সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস টেন এক্স। এখানে আসলে কি দুইটা উৎপাদক আছে, তার মানে আমরা কি করব, গুণ করব, কারণ আমার তো গুণ ভাগ আকারে দেওয়া যায় না, ইন্টিগ্রেশন যোগ বিয়োগ আকারে বানাতে হবে। যে গুণ করার সাথে আমরা সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স পেয়ে গেলাম। এখন আমি 2টা পদ সৃষ্টি হয়েছে, 2টা পদে ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দিছি, এই যে ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দিছি। এইবার দেখতেছি যে সেক স্কোয়ার এক্স কোন জায়গা থেকে আসে, এইগুলো কিন্তু দেখার সাথেই মাথায় আসতে হবে। ট্যান এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স তৈরি হয়, তার মানে সেক স্কোয়ার এক্সকে যোগজীকরণ করলে কি হবে, ট্যান এক্স তৈরি হবে। একইভাবে সেক এক্স ট্যান এক্স কোন জায়গার থেকে আসে, সেক এক্সকে, এই যে সেক এক্সকে অন্তরীকরণ করলে এইটা পাই, তাহলে এইটাকে যোগজীকরণ করলে নিশ্চিত এইটা পাবো। এটা কিন্তু মজার একটা রুলস। 8 নম্বর শেষ।
9 নাম্বার 9 এর একে আছে কি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড 1 প্লাস কস টু এক্স। 1 প্লাস কস টু এক্স রে চেনা যায় অবশ্যই, মানে এইগুলা দেখলে আসলে মানে কোনো কথা নাই, সেকেন্ডের ভিতরে এটা মাথায় চলে আসবে। ওই জিনিসটা আমি বসেছি 1 প্লাস কস টু এক্স মানে 2 কস স্কোয়ার এক্স। তাহলে এই 2 1/2 আমি সামনে নিয়ে গেছি, এখন কি ইন্টিগ্রেশন ছিল কি 1 বাই কস স্কোয়ার, তাহলে আমি কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স ডিএক্স লিখতে পারি। এখন এই সেক স্কোয়ার এই পার্টকে আবার বলা লাগবে, এই উপরেরটাই তো তাই করে আসলাম, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স কারে অন্তরীকরণ করলে পাওয়া যায়, tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x পাওয়া যায়, তাহলে sec স্কয়ার x কে যোগজীকরণ করলে tan x পাওয়া যাবে। এরপরে এই যে রুট ওভার 1 মাইনাস cos 2x, মাইনাস থাকলে sin আসে, তার মানে রুট ওভার 2 sin স্কয়ার x, 2 কে বাইরে নিয়ে গেলাম, তার মানে রুট 2। এখন ইন্টিগ্রেশন sin x dx, sin x কে ইন্টিগ্রেশন করলে কি sin x কে ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস cos x হয়, আর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু অনলি cos x হয়। এখানে কিন্তু প্রচুর খোলাই যায়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। 10 নাম্বার, এবার আরেকটা জিনিস আসি। 10 নাম্বার এইটা এইখানে আছে, পরবর্তীতে আরও আসবে এবং অন্তরীকরণের ভিতরেও আছে। এই জিনিসগুলো আসলে কিছু জিনিস মুখস্থ টাইপের থাকবে, টেকনিক মুখস্থ থাকবে, যেমন রুটের তলে যদি রুট ওভার 1 প্লাস সাইন 2x বা সাইন এক্স যদি থাকে, এই ফর্ম যদি থাকে, ডিপেন্ড করবে এইখানে কি আছে সেইটার উপরে, এবং এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে। তাহলে সাইন টু এক্স, সাইন টু এক্স এর সূত্র কি জানি আমরা, 2 সাইন এক্স কজ এক্স। যদি এখানে সাইন এক্স থাকতো তাহলে আমি কি বসাতাম 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2। এবারে 1 এর পরিবর্তে কত বসাবো সেটা নির্ভর করবে এইখানে সাইন কজের অ্যাঙ্গেল কত হয়েছে, এখানে অ্যাঙ্গেল কত হয়েছে এক্স এ আইছে, তার মানে আমি এখানে 1 এর পরিবর্তে বসাবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে 1। যদি এইখানে সাইন এক্স থাকতো তাহলে আমরা এখানে কত বসাতাম 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, তাহলে এইখানে কত বসাতাম সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কজ স্কোয়ার এক্স বাই 2, কারণ এই সূত্রটা মেলানোর জন্য। ক্লিয়ার? এখন এইটা আসলে কার সূত্র পড়তেছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে। এখন স্কোয়ার রুট কাটা থাকতেছে কি ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স। এবার আশা করতে সবাই পারবেন, দুইটা পদ আছে আমি দিয়ে দিলাম উভয়কে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স। সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, অনির্দিষ্ট যোগজ তাই প্লাস সি আছে। 11 নম্বর, এই যে 11 নম্বর কি করা লাগবে না, কারণ এই যে আমরা একটু আগেই দেখলাম এইটারে যদি ত্রিকোণমিতিক সলভ করি তাহলে কত আসে সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে উপরে সাইন এক্স প্লাস কজ এক্স এর সাথে নিচের সাইন এক্স প্লাস কজ এক্স আসবে, সেটা কেটে গেল, কেটে গেলে কত থাকতেছে 1, তার মানে যে ইন্টিগ্রেশন 1 ডিএক্স। 1 থাকলে বা কিছু না দেয়া থাকলে এইখানে যে চলক আছে সেইটার উপর ডিপেন্ড করে হবে, তার মানে যে এক্স প্লাস সি, এই 1কে আমরা কি করি এক্স টু দি পাওয়ার 0 লিখি, এখানে যদি থিটা থাকতো থিটা টু দি পাওয়ার 0 লিখতাম 1কে, যদি এখানে জেড থাকতো এই 1কে লিখতাম জেড টু দি পাওয়ার 0, এইখানে যা থাকবে সেটার উপর ডিপেন্ড করে এখান থেকে বসায় আমরা এক্স টু দি পাওয়ার এম এর সূত্র অনুযায়ী করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাব। 12 নম্বর আসি, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, কি বলা লাগবে, লাগবে, কারণ এই যে ত্রিকোণমিতিক অনুপাতের উপর যদি যে এন এর মান সেটা যদি 1 থেকে বেশি থাকে, এখানে কত আছে 2 আছে, তার মানে তারা আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না। এখন ট্যান স্কোয়ার এক্স কে আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল সেক স্কোয়ার এক্স, তাহলে ট্যান স্কোয়ার এক্স এর পরিবর্তে কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1। এবার যদি আমি উভয় পদকে দিয়ে দিই ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স, এই যে এই পার্ট কি বলা লাগবে, এর আগে কয়েকবার বলে আসছি, তার মানে এর রেজাল্ট কি হবে ট্যান এক্স, কারণ দুইটাকে উল্টা, ট্যান এক্সকে অন্তরীকরণ করলে সেক স্কোয়ার এক্স হয়, তাহলে সেক স্কোয়ার এক্স যোগজীকরণ করলে ট্যান এক্স হয়। এই মাইনাস 1কে করলে কত হয় এক্স প্লাস সি আছে, তাহলে বাসার কাজ থাকবে এইটা, অর্থাৎ নিজে নিজে এটা ট্রাই করবো, একই জিনিস। এই যে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল সেক স্কোয়ার এক্স, তাহলে এর জন্য কোন সূত্রে ফেলা লাগবে 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল কোসেক স্কোয়ার, তাহলে কট স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। দেন এটা আর বললাম না, নিজে প্র্যাকটিস করতে হবে, না পারলে অবশ্যই কমেন্ট করবেন। 13 নম্বর কোশ্চেনে আমরা যাই, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, তার দুইটা কোশ্চেন আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স, দুইটা কোশ্চেন একইভাবে সলভ করা যাবে, একটা করে দিচ্ছি আর একটা কাজ থাকলো। নিচে কি আছে 1 প্লাস সাইন এক্স, নিচে কি আছে দুইটা পদ আছে, তার মানে নিচে এই দুইটা পদ আমি আসলে কিছু করতে পারতেছি না, কিন্তু আমি একটা ধান্দা করতেছি যে আমি যদি নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স আনতে পারি তাহলে কি ঘটনা ঘটবে, আমি তার পরিবর্তে কজ স্কোয়ার এক্স লিখতে পারি, তার মানে দুইটা পদ কি একটা পদে কনভার্ট হয়ে যাবে, আমার জন্য অঙ্ক করা অনেক ইজি হয়ে যাবে। তার মানে এখন কিন্তু আমি অঙ্কটায় লব এবং হরকে কত দ্বারা গুণ দেবো, এইখানে যা থাকবে তার অপোজিট সাইন দ্বারা গুণ দেবো।
এই যে 1 মাইনাস সাইন এক্স উপরে গুণ দিছে, আর নিচে 1 মাইনাস সাইন এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স কী হয়ে গেছে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স, কার সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই সূত্র অনুযায়ী। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের পরিবর্তে আমি কি লিখতে পারছি কজ স্কোয়ার এক্স লিখতে পারছি, আর উপরে পার্ট থাকলো। এখন কিন্তু আমি কজ স্কোয়ার এক্স কিন্তু উপরে দুইটা পদের নিচে বসাতে পারি, তাহলে বসালে কী হয়ে যাবে আমার যোগ বিয়োগ আকারে চলে আসবে, যেটাই আমার দরকার। এই যে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড কজ স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইনের তলে একটা কজ নিলে সেটা হবে হচ্ছে ট্যান, আর একটা কজ থাকলো 1 বাই কজ এক্স ডিএক্স, তাহলে 1 বাই কজ মানে কত সেক, আর সাইন বাই কজ মানে কত ট্যান, তার মানে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স। এটা কি আর নতুন করে বলা লাগবে? আর এখানে কত হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত ট্যান এক্স, মুখস্থ হয়ে গেছে করতে করতে। আর এখানে ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স মানে কত সেক এক্স, কারণ এই সেক এক্সকে অন্তরীকরণ করলে উপরের টুকু পাওয়া যায়, তাহলে এই উপরের টুকুকে যোগজীকরণ করলে অবশ্যই এইটা পাওয়া যাবে। এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস আছে, অনির্দিষ্ট যোগজ তাই প্লাস সি। আমরা লাস্টে চলে আসছি 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে কি আছে ইন্টিগ্রেশন কস থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা ডি থিটা। অঙ্কটা কি করা যাবে? অঙ্কটা আমি এক কাজ করতে পারি, কস থিটার নিচে আমি যদি একটা সাইন থিটা নিই টোটালটুকু কি হয়ে যায় কট থিটা, আর একটা কি থাকে 1 বাই সাইন থিটা, সেটাকে আমি কি লিখতে পারি কোসেক থিটা ইন্টু ডি থিটা। এখন আমরা জানি কোসেক থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস কোসেক থিটা কট থিটা হয়, কোসেক থিটাকে অন্তরীকরণ করলে মাইনাস কোসেক থিটা কট থিটা, এখানে আসলে ইনটু হবে, ঠিক আছে। তাইলে আমি এই মাইনাস কোসেক থিটা কস থিটাকে যোগজীকরণ করলে কি পাবো কোসেক থিটা পাবো, কারণ একটার একটাকে উল্টা, তার মানে এইটারে অন্তরীকরণ করলে যদি এইটা পাওয়া যায় এইটারে যোগজীকরণ করলে সুন্দর করে এইটা পাওয়া যায়, কিন্তু এই মাইনাসটা কিন্তু আমার এখানে ছিল না, তার মানে আমি এই যে এখানে একটা মাইনাস দিয়ে নিছি আর বাইরে আর একটা মাইনাস দিয়ে নিছি, তার মানে এখন আমার জিনিসটা ব্যালেন্স হয়ে গেল, আর এই মাইনাসটাই আসলে নিচের এই মাইনাস। 15 নম্বর কোশ্চেনে যায়। 15 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি ইন্টিগ্রেশন এ সাইন কিউব থিটা প্লাস বি কস কিউব থিটা ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। কি করব? নিচে কয়টা পদ আছে? একটা পদ আছে, তার মানে উপরে যে কয়টা পদ আছে নিচের পদটাকে দিয়ে ভাগ দিয়ে দেব। ভাগ দিয়ে দিলে কি হচ্ছে এ কি ধ্রুবক সামনে চলে গেছে। এখন এইটা নিচে যদি এইটুকু বসাই কি ঘটনা ঘটছে সাইন স্কোয়ার থিটা, আর এইখান থেকে সাইন স্কোয়ার থিটা কাটা যাচ্ছে, তার মানে লবে কত থাকতেছে একটা সাইন থিটা, আর হরে কত থাকতেছে কজ স্কোয়ার থিটা, তাহলে একটা সাইন থিটা নিচে একটা কস থিটা মিলে কি হয়ে যাচ্ছে ট্যান থিটা হচ্ছে, আর আরেকটা কি থাকতেছে 1 বাই কস থিটা থেকে যাচ্ছে না, তাহলে 1 বাই কস থিটা মানে কত সেক থিটা, ইন্টিগ্রেশন চিহ্ন নিয়ে ডি থিটা দিয়ে দিছি। একইভাবে আমি যদি এইখানে বসাই বি সামনে চলে গেল, এই যে এই পার্টের নিচে যদি আমি এই পার্ট বসাই তাহলে কজ স্কোয়ার কাটা গেল, উপরে একটা কজ নিচে একটা সাইন মিলে হয়ে গেল কট, আর নিচে একটা সাইন এক্সট্রা থাকে, তার মানে 1 বাই সাইন হয়ে গেল কোসেক থিটা। এবার এটুকু বলা লাগবে সেক থিটা ইন্টু ট্যান থিটা কোন জায়গা থেকে আসে, সেক থিটাকে অন্তরীকরণ করলে এইটুকু আসে, তার মানে ওই উপরটুকুকে যোগজীকরণ করলে নিচেরটুকু আসবে। এখন এরে এই যে এই পার্টরে একটু উপরে করে আসলাম, ওই পার্টরে যোগজীকরণ করলে কি ইনি হবে, কারণ ইনারে অন্তরীকরণ করলে ইনি হয়, কিন্তু এখানে একটা মাইনাস দরকার ছিল, সেই মাইনাসটা এখানে নাই, তার মানে এইখানে একটা মাইনাস দিব আর এইখানে একটা মাইনাস দিব, এই যে এইখানে যে মাইনাসটা দেবো ব্যালেন্স করার জন্য সেই মাইনাসটা আসলে এই যে ইনি। তো আমরা একদম লাস্টে চলে আসছি 10.8 এর জন্য। এখন লাস্টে আমরা একটা সূত্র দেখবো, যেটা শুরুতে একটা বলছিলাম যে ইন্টিগ্রেশন এফ প্রাইম এক্স দ্বারা বোঝায় যে তার অন্তরীকরণ, আর নিচে এফ অফ এক্স ডিএক্স, তার মানে নিচে যদি এফ অফ এক্স নামক একটা ফাংশন থাকে, হরে এফ অফ এক্স নামক একটা ফাংশন, এবং লবে যদি সেই ফাংশনের অন্তরীকরণ করলে যা পাওয়া যায় সেইটুকু থাকে, তার মানে সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি লন অফ নিচেরটুকু, এই যে এইটাই হরে কি আছে ট্যান এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় সেক স্কোয়ার এক্স, তার মানে এর রেজাল্ট কি হবে লন অফ নিচেরটুকু মানে কত এই যে লন অফ ট্যান এক্স প্লাস সি। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।